হ্যালো এভরিওয়ান, আমি সৌমিক আবারও চলে এসেছি তোমাদের সামনে ক্লাস 12-এর জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমাদের আলোচনার টপিক হলো স্থির তড়িৎ। যেমনটা তোমাদের বলেছিলাম যে এবার থেকে চ্যানেলে পার উইকে নতুন ভিডিও আসতে চলেছে, তো ঠিক তেমনি ক্লাস 12-এর জন্য আমি একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, সেটা হলো স্থির তড়িতের সিরিজ। তো যাদের এই স্থির তড়িৎ চ্যাপ্টারটা কঠিন লাগতো তারা আমার প্রত্যেকটা ভিডিও দেখো। এখানে তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য প্রত্যেকটা কনসেপ্ট একদম জিরো লেভেল থেকে শেখানো হবে, সেই রিলেটেড প্রবলেম করানো হবে, এরকম প্রবলেম যেগুলো তোমাদের এইচএস পরীক্ষায় আসে। তো যাদের বুঝতে অসুবিধা ছিল, যারা এখনও পড়োনি, ফাঁকি মারছ, তো পুরো সিরিজটা দেখো, এই ভিডিওগুলো দেখে বাড়িতে সেলফ স্টাডি করো। আশা করি আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করছি। দেখো, আমরা চৌম্বকের ক্ষেত্রে কি জানি? আমরা চুম্বকের ক্ষেত্রে জানি যে চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। ঠিক চুম্বকের মতো ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধানের ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা ঘটে। তড়িৎ আধানের ক্ষেত্রেও কি হয় না, সেম টাইপের আধান, মানে ধনাত্মক আর ধনাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করে আর ধনাত্মক আর ঋণাত্মক আধান পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে, তো এই ঘটনাটা তো আমরা জানলাম যে ধনাত্মক আধানকে বিকর্ষণ করছে বা ধনাত্মক আধান ঋণাত্মক আধানকে আকর্ষণ করছে, কিন্তু কত পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে বা কত পরিমাণ বল দ্বারা বিকর্ষণ করে সেটা আমরা যদি বের করতে যাই তাহলে তো আমাদের একটা সূত্র দরকার। সেই সূত্রটাই প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী কুলম্ব, যেটা কুলম্বের সূত্র নামে পরিচিত, এবং এই চ্যাপ্টারে আমাদের প্রথম ডিসকাশনের বিষয়। তো প্রথম ডিসকাশনের বিষয় কি না, কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কি বলেছে না, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, এটা ধরো দুটো বিন্দু আধান, একটা Q1 অপরটা Q2, যারা কত দূরে আছে ধরলাম এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে R। তো বিজ্ঞানী কুলম্ব কি বলেছিলেন না, এই যে দুটি আধান Q1 এবং Q2, এর মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল যেটাই হোক না কেন, সেই বলটা কার সঙ্গে সমানুপাতিক না, এই আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক, F প্রপোর্শনাল টু Q1 Q2। আর এদের মধ্যবর্তী যেই দূরত্ব তার বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, মানে F প্রপোর্শনাল টু 1/r²। তাহলে বিজ্ঞানী কুলম্ব কি বলেছিলেন না, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল ওই আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্ব, এই যে এখানে মধ্যবর্তী দূরত্ব আর তাদের বর্গের সঙ্গে কি না ব্যস্তানুপাতিক। আচ্ছা, একটা কথা বললাম আমি, শুনলে তোমরা বিন্দু আধান। এবার বিন্দু আধান বলতে কি আধানটা কি খুব ছোট হতে হবে? হ্যাঁ, আধানটা ছোট হতে হবে। কার তুলনায় ছোট হতে হবে না, এই যে এই দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব এর তুলনায় খুব ছোট হতে হবে। ঠিক আছে, আচ্ছা, আধান মানে কি? আধান মানে আহিত বস্তু হতে পারে। ঠিক আছে, ধরো এত বড় একটা বল আছে, ঠিক আছে, আহিত বস্তু। ঠিক আছে, তোমরা বলবে এটা তো স্যার বিন্দু আধান নয়, এটা তো অনেক বড়। কিন্তু এই পরস্পর এরকম দুটো বড় বল যদি 1 কিলোমিটার ডিস্টেন্সে থাকে কি তারও বেশি ডিস্টেন্সে থাকে, সেটা কিন্তু দূরত্বের তুলনায় সেই আধানটা বিন্দু আধান হয়ে যাবে। তাহলে বিন্দু আধান মানে কি না, আধানটাকে খুব ছোট হতে হবে কার তুলনায়? দুটো আধানের মধ্যবর্তী দূরত্বের তুলনায়। ঠিক আছে, তাহলে বিন্দু আধান জিনিসটা কি বুঝতে পারলে তোমরা? কুলম্বের সূত্র কিন্তু বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে কুলম্বের সূত্র বলেছে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। আচ্ছা, যৌগিক ভেদের সূত্র অনুযায়ী এই দুটোকে আমরা একসাথে এভাবে লিখতে পারি, F প্রপোর্শনাল টু Q1 Q2/r²। হ্যাঁ কি না, লিখতে পারি তো? এবার এই সমানুপাতিক চিহ্ন কিন্তু আমাদের কোনো কাজের না, মানে আমরা যদি অঙ্ক করতে চাই আমাদের কি সমানুপাতিক চিহ্ন দিয়ে কোনো অঙ্ক হবে? আমাদের সমান চিহ্ন চাই। তাহলে সমানুপাতিক চিহ্ন থেকে সমান চিহ্নতে আসার জন্য আমাদেরকে কি করতে হবে? একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হবে। ধরলাম সেই ধ্রুবকটা k ডট। তাহলে F সমান কি হবে? k ডট ইন্টু Q1 Q2/r²। এটা তাহলে কি না, কুলম্বের সূত্র, যেখানে k ডটটা কি না সমানুপাতিক ধ্রুবক। বুঝলে? তাহলে কুলম্বের সূত্রের ডেফিনেশনটা তোমরা খুব সহজেই বলে দেবে না, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল তাদের আধানের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আচ্ছা, এই কুলম্বের সূত্রের বিভিন্ন রূপ আছে, ভিন্ন ভিন্ন রূপ আছে। কিরকম রূপ
না এই দুটো আধান কোন মাধ্যমে অবস্থিত, মানে শূন্য মাধ্যমে আছে, না তেলের ভেতরে আছে, না প্যারাফিনের ভেতরে আছে, এই সময় বা কার্বন ডাই অক্সাইডের ভেতরে আছে, এগুলো তো মাধ্যম। তো কোন মাধ্যমে অবস্থিত বা আমরা কোন পদ্ধতিতে পরিমাপ করছি, মানে এসআই পদ্ধতিতে পরিমাপ করছি না সিজিএস পদ্ধতিতে পরিমাপ করছি, এইগুলোর উপরে কিন্তু এই কুলম্বের সূত্রের রূপটা নির্ভরশীল। সূত্রটা একই থাকে, সূত্রের টাইপটা একই থাকে, কিন্তু সূত্রের ফর্মটা কিন্তু ভিন্ন হয়ে যায়। ঠিক আছে, তাহলে কিরকম ভিন্ন হয়ে যায় সেটা আমরা দেখে নেই। চলো, আমি এখানে উপরে ছোট করে লিখে রাখছি কুলম্বের সূত্রটা। এফ সমান কে ডট ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। ঠিক আছে, এখানে ছোট করে লিখে রাখছি। তাহলে আমি তোমাদেরকে কি বললাম যে কোন পদ্ধতিতে পরিমাপ করছি আমরা বা কোন মাধ্যমে আছে আধান দুটো, তার উপরে কিন্তু কুলম্বের সূত্রটা নির্ভরশীল। বুঝতে পারলে তো কিরকম নির্ভরশীল? ধরো এসআই পদ্ধতির কথা বিবেচনা করা যাক। এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র, এগুলো একদম বেসিক জিনিস। তো আমার ভিডিওর সাথে সাথে তোমরা যদি একটু বাড়িতে সেলফ স্টাডি করে নাও, দেখবে স্থিতড়ি চ্যাপ্টারটা তোমাদের জল হয়ে যাচ্ছে। নাহলে দেখবে পরীক্ষা চলে এসছে তাও কিন্তু কিছুই পড়া হয়নি। যাই হোক, এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের একটা ভিন্ন রূপ আছে। কি ভিন্ন রূপ? না আমি কি বললাম যে দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা কি পদ্ধতি, এসআই না সিজিএস, আর একটা হচ্ছে মাধ্যম, মানে চার্জ দুটো মাধ্যম, মানে কোন মাধ্যমে আছে, বায়ু মাধ্যমে আছে না তেলের মাধ্যমে আছে, মানে এই যে দুটো ধরো চার্জ আর ডিস্টেন্সে কিউ ওয়ান আর কিউ টু, এটা কোন মাধ্যমে আছে? ধরো এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, সাইডে কি বায়ু আছে, তাহলে এটা বায়ু মাধ্যম। তো এই দুটো জিনিসের উপর নির্ভর করে। এবার আমরা ধরলাম এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যমে কুলম্বের সূত্র কি হবে। ঠিক আছে, লিখে দিলাম বায়ু মাধ্যম। একটা জিনিস জেনে রাখবে যে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমকে আমরা একই ধরে নিই। ঠিক আছে, মানে কিছু নেই মানে বায়ু আছে এটা আমরা ধরে নিই। তাহলে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের রূপ কখন না বায়ু মাধ্যমের ক্ষেত্রে বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে। বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই যে কে ডটের মান কি হয় জানবে, 1/4πε0। এই যে জিরো মানে কিন্তু কিছু নেই, শূন্য মাধ্যম। ঠিক আছে, সেই জন্য ε0 হয়। ঠিক আছে, আবার বায়ু মাধ্যম ব্যতীত আমরা যদি অন্য কোনো মাধ্যম করি, অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে কি হবে, কে ডটের মানটা দেখতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ, কে ডটের মানটা হয়ে যায় 1/4πε। ঠিক আছে, আচ্ছা এখানে কে ডটের মান 1/4πε হলে কুলম্বের সূত্রটা কি হবে? এখানে যদি কে ডটের মানটা আমরা এখানে 1/4πε বসিয়ে দেই, তাহলে কি হবে? কুলম্বের সূত্র হবে F সমান 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। হ্যাঁ কি না? এটা হলো কুলম্বের সূত্রের রূপ। কোন ক্ষেত্রে না এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যম। ঠিক আছে, এবার এসআই পদ্ধতিতে অন্য মাধ্যম হলে কি হবে না, এসআই পদ্ধতিতে অন্য মাধ্যম হলে এখানে কে ডটের মানটা এখানে আমরা বসিয়ে দেবো। দেখতে পাচ্ছ? হ্যাঁ, কুলম্বের সূত্র কি হবে, F সমান 1/4πε0 না, এখানে এপসাইলন হবে, আমি বলেছি জিরো মানে কিছু নেই, শূন্য মাধ্যম, Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা হবে যদি অন্য কোনো মাধ্যম থাকে। আচ্ছা এখানে এপসাইলন জিরোটা কি? এপসাইলন জিরো হচ্ছে তড়িৎ ভেদ্যতা। এপসাইলন জিরো জিনিসটা কি না তড়িৎ ভেদ্যতা। কোন মাধ্যমের না শূন্য মাধ্যমের। শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আর এখানে তাহলে এপসাইলনটা কি না এপসাইলনটাও তড়িৎ ভেদ্যতা। কোন মাধ্যমের
না এই দুটো চার্জ যেই মাধ্যমে আছে সেই মাধ্যমের কিন্তু তড়িৎভেদ্যতা। তোমাদের প্রশ্নে যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম দেওয়া থাকে তাহলে এপসাইলন জিরো লিখবে তোমরা, আর যদি প্রশ্নে অন্য কোনো মাধ্যম দেওয়া থাকে সেটা যে কোনো হতে পারে, কি বললাম যে বায়ুও হতে পারে, তেলও হতে পারে, প্যারাফিনও হতে পারে, কার্বন ডাইঅক্সাইডও হতে পারে, যে কোনো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এপসাইলনের মানটা দেওয়া থাকবে, প্রশ্নেই তোমাদের দিয়ে দেবে যে এপসাইলনের মানটা কত। ঠিক আছে, তাহলে এই দুটো রূপ তোমাদের মনে থাকলো যে এপসাইলন জিরোটা কি শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, জিরো মানে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, দুটো আমরা সিমিলারই দেখে নিই। আর কুলম্বের সূত্রের রূপটা কি হলো, এফ সমান 1/4πε0 Q1Q2/r²। আর অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে কি হবে, এফ সমান 1/4πε0 Q1Q2/r²। সরি, এখানে এপসাইলন জিরো নয়, 4πε। ওকে, তাহলে এই জিনিসটা বুঝতে পারলে। এবার এপসাইলন জিরো এর তো একটা নির্দিষ্ট মান আছে, এপসাইলন জিরোর কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, এপসাইলন জিরোর একটা নির্দিষ্ট মান আছে, শুধু মান না এর এককও আছে, বুঝতে পারলে। এপসাইলন জিরোর একক কি আমরা কি করে বার করব, এপসাইলন জিরোর একক কি করে বার করব, অনেকে মুখস্থ করতে বসে যায় যে এপসাইলন জিরোর একক কি। আমি বলছি না, মুখস্থ কেন করব, আমরা এইটা থেকেই বার করব, ঠিক আছে, এই সূত্রটা থেকেই বের করব। তাহলে এখানে এপসাইলন সমান কি লিখতে পারি, এপসাইলন জিরো সমান 1/4πf Q1Q2/r²। তাহলে এপসাইলন জিরোর ইউনিট কত হবে, 4π এর তো কোনো ইউনিট নেই কি, তাহলে এফ এর ইউনিট আছে, এফ এর ইউনিট কি নিউটন, এসআই পদ্ধতির আমরা কথা বিবেচনা করছি। আর আধানের ইউনিট কি কুলম, তাহলে দুটো আধান আছে, কুলম ইন্টু কুলম, আর এখানে হবে মিটার। ঠিক আছে, তাহলে এপসাইলন জিরোর ইউনিট কি হবে, কুলম স্কোয়ার, সরি এখানে আর স্কোয়ার আছে মানে মিটার স্কোয়ার, নিউটন ইনভার্স ইন্টু মিটার টু দি পাওয়ার -2। তাহলে এটা হবে এপসাইলন জিরোর একক। মাত্রাটাও তোমরা বার করতে পারবে, মাত্রা কিভাবে বার করবে না, কিউর মাত্রা আইটি, এখানে দুটো কিউ আছে, একটা Q1 Q2, তাহলে আইটি আর আইটি হবে। রেডিয়াসের মাত্রা জানো এল, এফ এর মাত্রা কি, এফ সমান এম ইন্টু এ, মাসের এফ সমান এম এ, মাসের মাত্রা এম, আর এর মাত্রা এল টু দি পাওয়ার -2। তাহলে সেখান থেকে তোমরা এপসাইলন জিরোর মাত্রাও বের করে নিতে পারবে। তাহলে দেখছো তোমরা মুখস্থ করতে কিন্তু দরকার হচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ, আর একটা জিনিস সেটা হচ্ছে এপসাইলন জিরোর মান আছে একটা, এপসাইলন জিরোর যেরকম ইউনিট আছে এপসাইলন জিরোর একটা মানও আছে। এপসাইলন জিরোর মান কি না 8.854 × 10⁻⁻12। ইউনিটটা কি না সেম ইউনিট, এই যে যেটা আমরা বার করলাম কুলম স্কোয়ার, নিউটন টু দি পাওয়ার -1 আর মিটার টু দি পাওয়ার -2, এটা হচ্ছে এপসাইলন জিরোর মান। বুঝতে পারলে তো, এটা পরীক্ষায় তোমাদের দেওয়াও থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, এটা তোমরা মনে রেখে দেবে। আবার আমরা কি করেছি জানো তো, পরীক্ষার ক্ষেত্রে এইখানে এপসাইলন জিরোর মান বার করব, আবার এটার সঙ্গে 4 গুণ করব, পাই গুণ করব, তাহলে এই কোয়ান্টিটির মান তো সবসময় একই হবে, হ্যাঁ কি না। তো সেই জন্য আমরা এপসাইলন জিরো মানটা না ব্যবহার করে ডাইরেক্ট 1/4π এপসাইলন জিরোর মান ব্যবহার করে নিই, বুঝলে তো। 1/4π এপসাইলন জিরোর মান কত, 1/4π এপসাইলন জিরোর মান হচ্ছে 9 × 10⁹ 1/4π এপসাইলন জিরো ইকুয়াল টু 9 × 10⁹। ইউনিট কত না এখানে বাই, যেহেতু এগুলো সব উল্টে যাবে, তাহলে নিউটন কুলম টু দি পাওয়ার -2 মিটার স্কোয়ার, হ্যাঁ মিটার স্কোয়ার, এই তো হয়ে গেল। তাহলে এর মানটাও তোমরা পেয়ে গেলে, এর মানটাও মনে রাখবে। পরীক্ষায় যখন ম্যাথ দেবে, প্রবলেম দেবে, আমিও যখন প্রবলেম করাবো তোমাদের, ডাইরেক্ট কি করবে না 4π এপসাইলন জিরোর জায়গায় 9 × 10⁻9 এর মানটা বসিয়ে দেবে। এপসাইলন জিরোর মান যেটা বললাম 8.854 × 10⁻12, এটা কিন্তু আর তোমাদের বসানোর দরকার নেই। বুঝতে পারলে, তাহলে হয়ে গেল এসআই পদ্ধতিতে যে কোনো মাধ্যম বা এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যমের কুলম্বের সূত্রের রূপটা কি হয়। এবার আমরা বলবো যে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রটা কেমন হয়। সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রটা কেমন হয়, এখানে এসআই এর জায়গায় হবে সিজিএস। সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্র, সিজিএস পদ্ধতিতে কে ডট সমান হবে, এটা কিন্তু স্মল ছোট হাতের কে লিখেছি আমি, ঠিক আছে। কে ডট সমান হবে 1/k, যেখানে
কেটাকে কি বলি আমরা? পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা ক্যাপিটাল কে, ঠিক আছে? কেটা কি? পরাবৈদ্যুতিক ধ্রুবক, বুঝতে পারলে? পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পর্কে আমরা একটু পরে আরো জানবো। তার আগে আমরা এই কুলম্বের সূত্রের ফর্মটা দেখে নিই। সিজিএস পদ্ধতিতে কে ডট সমান হবে 1/k, ঠিক আছে? এটা যে কোনো মাধ্যম। এসআই পদ্ধতিতে যেরকম করেছিলাম, যে কোনো মাধ্যম। যে কোনো মাধ্যম বলতে কি বললাম? বায়ু, তেল, উমুক তুসুক, হাতি, মশা, যে কোনো একটা মাধ্যম। হাতি মশা মাধ্যম হয় না, তো তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, তোমরা সেটা দেখে নেবে যে কি মাধ্যম দেওয়া আছে। তাহলে আমি কুলম্বের সূত্রটা কেমন পাবো? 1/k ইন্টু Q1Q2/r²। সুন্দর, পেয়ে গেলাম। এবার বায়ু মাধ্যমের ক্ষেত্রে কি হয়? বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম আমরা কিন্তু একই ধরে নিই, কিছু নেই মানে বায়ু আছে ধরে নিই, ঠিক আছে? বা শূন্য মাধ্যম, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে জানবে এই কে এর মানটা 1 হয়ে যায়। কে এর মানটা কত হয়? 1। তাহলে কি হবে? F সমান Q1Q2/r², হ্যাঁ কি না? কে এর মানটা 1 হয়ে গেলে তো F সমান Q1Q2/r²ই হবে। তাহলে ডিফারেন্ট পদ্ধতিতে, ডিফারেন্ট মিডিয়ামে কুলম্বের সূত্র কেমন কেমন রূপ ধারণ করে সেটা আমরা দেখতে পেলাম, বুঝতে পারলে? কুলম্বের সূত্রের এই দুটো সিজিএসে একটু আগে লিখলাম এসআই, তো এই চারটে ফর্ম তোমাদেরকে মনে রাখতে হবে। এখন মুখস্থ করার সেরকম কোনো দরকার নেই, অঙ্ক করতে করতেই দেখবে তোমাদের এই ফর্মগুলো কিন্তু মনে রয়ে গেছে। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো যে এরকম সূত্র আগে কোথাও দেখেছো নাকি? এই যে F সমান কে একটা কনস্ট্যান্ট ইন্টু Q1Q2/r², মানে r² এর সঙ্গে ব্যস্তানুপাতিক হবে এবং আরও দুটো রাশি আছে যার গুণফলের সঙ্গে সমানুপাতিক হবে, এরকম সূত্র কি আগে তোমরা কোথাও দেখেছো? মনে করার চেষ্টা করো দেখি। তোমাদের যদি মনে না পড়ে, আমি তোমাদেরকে বলছি যে ক্লাস 11-এ তোমরা পড়েছিলে নিউটনের মহাকর্ষ সূত্র, ঠিক আছে? সেখানে কি ছিল না, দুটো বস্তু কণা যার ভর m1 এবং m2, তারা যদি r দূরত্বে থাকে না, তাহলে তাদের মধ্যে মহাকর্ষীয় বল হয় কি? মহাকর্ষীয় বল F সমান g m1 m2/r²। মহাকর্ষীয় বল F সমান g m1 m2/r², ঠিক আছে? এখানে m1 m2 কি? এই দুটো বস্তু কণা বা বস্তুর ভর, এবং r² হলো এদের মধ্যবর্তী দূরত্ব। এই দুটো সূত্র একই রকম না? এখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, আর এখানে কে ডট হচ্ছে কুলম্বের ধ্রুবক। কি? এখানে আধান ছিল বলে দুটো আধানের গুণফলের সঙ্গে এফটা সমানুপাতিক, এখানে মাস দুটো ছিল বলে সেই মাসের গুণফলের সঙ্গে সমানুপাতিক। এটাও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটাও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো জানবে যে কুলম্ব ফোর্স বা কুলম্বের বল আর মহাকর্ষীয় বল এর মধ্যে বেশ কিছু সাদৃশ্য আছে এবং অল্প কিছু বৈসাদৃশ্যও আছে, ঠিক আছে? তবে এই দুটো যে অনেক ক্ষেত্রে সিমিলার, সেটা নিশ্চয়ই তোমরা এই দুটো ফর্ম দেখেই বুঝতে পারলে। তো কি কি সাদৃশ্য, কি কি বৈসাদৃশ্য আছে সেটা একটু শর্টে জেনে নিই, ঠিক আছে? শর্টে আমরা একটু দেখে নেব কি কি সাদৃশ্য আছে আর কি কি বৈসাদৃশ্য আছে। সিমিলারিটি, কি কি সাদৃশ্য আছে, আমি ইংলিশে লিখলাম, কোনো প্রবলেম নেই তো? প্রবলেম থাকলে কমেন্টে বলে যে প্রবলেম আছে। কি কি সাদৃশ্য আছে? একটা হচ্ছে কি না, এই দুটি বলই না, এই যে মধ্যবর্তী দূরত্ব, আধানের মধ্যবর্তী দূরত্ব বা এই মাস বা ভর দুটির মধ্যবর্তী দূরত্বের কিন্তু সাথে বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? মানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই প্রথম এর মধ্যে সিমিলারিটি হচ্ছে দুটি বলই, এই দুটি বস্তুকণা বলো বা দুটি চার্জ বলো, চার্জের মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে কিন্তু ব্যস্তানুপাতিক। এটা হলো প্রথম সিমিলারিটি। সেকেন্ড সিমিলারিটি কি না, এই দুটো হচ্ছে কেন্দ্রক বল, ঠিক আছে? কেন্দ্রক বল, ইংলিশে লিখলে সেন্ট্রাল ফোর্স। আর চতুর্থ কি না, সংরক্ষী বল।
সংরক্ষী বল, ইংলিশে লিখলে কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স। আচ্ছা, কেন্দ্রক বল বা সংরক্ষী বল জিনিসটা কি? প্রথমে তিনটা সিমিলারিটি আরেকবার দেখে নেই, যে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে, আর কেন্দ্রক বল হচ্ছে, আর কি হচ্ছে না সংরক্ষী বল। মানে এবার এই দুটো জিনিসের মানে তোমরা হয়তো জানো না যে কেন্দ্রক বল কি, সংরক্ষী বল কি। সংরক্ষী বল হলো এমন একটা বল যেই বল দ্বারা কৃতকার্য অতিক্রান্ত পথের উপর নির্ভর করে না। আবার বলছি, সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স হলো এমন একটা বল যেই বল দ্বারা কৃতকার্য অতিক্রান্ত পথের উপর নির্ভর করে না। এই দুটো টাইপেরই বল, এই কুলম্ব ফোর্স বা এই গ্র্যাভিটেশনাল ফোর্স, এই দুটো টাইপেরই বল কিন্তু কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল। ঠিক আছে, সরি আমি কি কেন্দ্রক বললাম একটু আগে, যদি কেন্দ্রক বলি সেটা বাই মিস্টেক, আমি সংরক্ষী বলের ডেফিনেশন বলছিলাম। ঠিক আছে, সংরক্ষী বল কি না, সংরক্ষী বল এমন একটা বল যার দ্বারা কৃতকার্য অতিক্রান্ত বলের উপর নির্ভরশীল নয়। আর কেন্দ্রক বল হচ্ছে এমন একটা বল যেটি, এই ধরো কেন্দ্রক বল এই দুটো বস্তু কণার মধ্যে ক্রিয়া করবে, তাহলে এই বস্তু দুটির কেন্দ্র সংযোগ বরাবর যে সরলরেখা, সেই সরলরেখা বরাবর ক্রিয়া করবে। এই দুটো চার্জের কেন্দ্র বরাবর যেই দুটো সরলরেখা যোগ হচ্ছে, সেই সরলরেখা বরাবর কিন্তু কেন্দ্রক বলটা কাজ করবে। ঠিক আছে, এই দুটি কণা বা দুটি চার্জের মধ্যবর্তী কেন্দ্রের সংযোগকারী রেখা বরাবর যে বল কাজ করে তাকে আমরা বলবো কেন্দ্রক বল, আর যে বল দ্বারা কৃতকার্য অতিক্রান্ত দূরত্বের উপর নির্ভর করে না তাকে আমরা বলবো সংরক্ষী বল। বুঝতে পারলে? এটা হচ্ছে সিমিলারিটি। তোমরা পরে আরো ভালোভাবে কেন্দ্রক বল বা সংরক্ষী বল সম্পর্কে জানবে। ক্লাস 12-এ তোমাদের বেসিকটুকু দেওয়া আছে, মানে শুধু নামটা পরিচয় করানো হলো যে কেন্দ্রক বলও হয়, সংরক্ষী বলও হয়। ঠিক আছে, আর এরপরে আসবে ডিসিমিলারিটি, মানে এদের মধ্যে কি কি ডিফারেন্স আছে। ডিফারেন্স হচ্ছে না, কুলম্ব ফোর্স কিন্তু অ্যাট্রাকটিভ আর রিপালসিভ, মানে আকর্ষণ আর বিকর্ষণ দুটোই হতে পারে। কেমন না, দুটো সেম টাইপের যদি চার্জ থাকে আকর্ষণ করবে, আর দুটো ডিফারেন্ট টাইপের চার্জ থাকলে বিকর্ষণ করবে। ঠিক আছে, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল কিন্তু বিকর্ষণ হতে পারে না। গ্র্যাভিটেশনাল ফোর্স কি হবে, সবসময় আকর্ষণ বল হবে। কি বললাম না, কুলম্ব ফোর্স কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ দুটোই হতে পারে, কিন্তু মহাকর্ষ বল কিন্তু শুধুমাত্র আকর্ষণ হবে, বিকর্ষণ বল হবে না। আর সেকেন্ড ডিসিমিলারিটি কি না, মহাকর্ষ বল হচ্ছে খুব ক্ষীণ বল, খুব কম বল। ঠিক আছে, কিন্তু এই বলটা কিন্তু খুব মানে শক্তিশালী বল। ঠিক আছে, এটা খুব দুর্বল বল মহাকর্ষ বলটা, আর কুলম্ব ফোর্সটা কিন্তু শক্তিশালী ফোর্স। বুঝতে পারলে? আর থার্ড হচ্ছে যে এটা মাধ্যমের উপর নির্ভর করে না, আর এটা কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে। মাধ্যমের উপর কিভাবে নির্ভর করে দেখালাম, যে বায়ু মাধ্যম হলে ε0, এমনি মাধ্যম হলে এপসাইলন, এটা এসআই এর ক্ষেত্রে। সিজিএস এর ক্ষেত্রে কি না, বায়ু মাধ্যম হলে কে সমান 1 হয়ে যাবে, নাহলে 1/k হবে অন্য মাধ্যম হলে। বুঝতে পারলে? তাহলে এই বলটা মাধ্যমের উপর নির্ভর করে, কিন্তু মহাকর্ষ বলটা কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে না। তাহলে মহাকর্ষ বল আর এর মধ্যে কিন্তু কি কি সিমিলারিটি আর কি কি ডিসিমিলারিটি, এগুলো তোমরা বুঝতে পারলে। আর সংরক্ষী বল কি, সংরক্ষী বলের ডেফিনেশন কি, এগুলো সম্পর্কে আরও জানতে চাইলে, যে কোনো কোশ্চেন জানতে চাইলে আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা আমরা জানলাম। আচ্ছা, কুলম্বের সূত্র সম্পর্কে দুটো জিনিস তোমরা নোট করে রাখবে খাতায়। হ্যাঁ, আর খাতা বানানো কিন্তু জরুরি। আমি তোমাদেরকে আগেও বলেছি যে তোমরা প্রত্যেকে খাতা বানাবে, বই পড়ো, কারো ভিডিও দেখো বা টিউশনে পড়ো, নিজে পড়ার পর কিন্তু খাতা বানাবে, সেই খাতাতে সব লিখে রাখবে। ঠিক আছে, ডেফিনেশন, তারপরে ক্যালকুলেশন সব ভালো করে লিখে রাখবে। এক্সামের আগের দিন যেন সেই খাতাটাই পড়ে তোমরা পরীক্ষা দিতে চলে যেতে পারো। কুলম্ব ফোর্স সম্পর্কে দুটো জিনিস নোট করে রাখবে। কি কি দুটো জিনিস না, ফার্স্ট অফ অল কুলম্বের সূত্র কিন্তু শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। বিন্দু আধান কি বললাম,
না এই দুটো আধান এই ধরো আহিত বস্তু, এরকম দুটো আহিত বস্তু আছে, এই আহিত বস্তুর সাইজ মধ্যবর্তী দূরত্বের তুলনায় খুব ছোট হতে হবে। যদি এত বড় একটা বস্তু হয় সেটাকেও আমরা বিন্দু আধান ভাবতে পারবো যদি এরকম দুটো বড় বড় বস্তুর মাঝে দূরত্ব খুব বেশি থাকে। ঠিক আছে, সবসময় বিন্দু আধান মানে ছোট হবে এরকম কথা নয়, ছোট অবশ্যই হবে, সেটা কার তুলনায় না এদের দুজনের মধ্যবর্তী দূরত্বের তুলনায়। ঠিক আছে, আর সেকেন্ড কি, কুলম্বের সূত্র কিন্তু সার্বজনীন নয়। কুলম্বের সূত্র সার্বজনীন নয়। ঠিক আছে, এই দুটো জিনিস তোমরা নোট করে রাখো। এক কি না কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, আর কুলম্বের সূত্র সার্বজনীন নয়, এটা চার্জের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তাহলে কুলম্বের সূত্রের এই দুটো জিনিস তোমাদের নোট হয়ে থাকলো। আচ্ছা, এবারে আমরা কি দেখবো না আধানের স্থির তড়িৎ একক। আধানের স্থির তড়িৎ একক বিভিন্ন পদ্ধতিতে, মানে সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে। আমরা বারবার দুটো আধান নিয়ে আলোচনা করছি, Q1 এবং Q2, এদের ইউনিটি বা কি। ঠিক আছে, এই ইউনিটগুলো ডেফিনেশনও লিখতে দিয়ে দিতে পারে। বিভিন্ন পদ্ধতিতে এদের ইউনিট কী হবে না এসআই পদ্ধতিতে এর একক জানবে যে কুলম্ব। ঠিক আছে, কুলম্বকে আমি সি দিয়ে লিখছি। এসআই পদ্ধতিতে একক কি না কুলম্ব, আধানের এসআই পদ্ধতিতে একক কুলম্ব। আর সিজিএস পদ্ধতিতে কি হবে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, সংক্ষেপে লিখলে ইএসইউ। বুঝতে পারলে? এবং এই দুজনের মধ্যে রিলেশন কি হবে জানো, 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ। বুঝতে পারলে? আধানের স্থির তড়িৎ একক এসআই পদ্ধতিতে হবে কুলম্ব এবং সিজিএস পদ্ধতিতে হবে ইএসইউ, এবং তাদের মধ্যে রিলেশন হবে 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ। এটা মনে রাখবে, কারণ এক্সামে সিজিএসে দেওয়া আছে এসআই করতে হবে, এসআই দেওয়া আছে সিজিএসে করতে হবে, এরকম তো থাকেই। বোকা বানানোর জন্য এগুলোই দেয়, তোমরা অন্ধের মতো দেখে মানগুলো বসিয়ে দিয়ে চলে আসবে, দিয়ে দেখবে ভুলে গেছে। যাই হোক, এখান থেকে আরও একটা কোশ্চেন পড়ে, বলছে যে 1 কুলম্বের ডেফিনেশন কি। এসআই পদ্ধতিতে যে একক 1 কুলম্ব, এর ডেফিনেশন কি। অনেকে কি করে না বই খুললো, যে ডেফিনেশন লেখা আছে মুখস্থ করতে আছে, সংজ্ঞা মুখস্থ করছে পরীক্ষা খাতা হয়ে গেলেও ভুলে গেছে। ঠিক আছে, তেমনি এটাও মুখস্থ করছে 1 ইএসইউ সংজ্ঞা, পরীক্ষার খাতায় যেতে যেতে ভুলে গেছে। আমি চাই যে কতটা কম জিনিসগুলো মনে রাখতে হয়। ঠিক আছে, কতটা কম জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হয়, সেটা কিভাবে পড়া যায়, সেইভাবে কিভাবে পড়া যায়, এটাও দেখো আমি কতটা কম তোমাদের মাথায় রাখতে হয় সেটা আমি তোমাদেরকে বলছি। এই ডেফিনেশনটা কিন্তু আমরা মনে রাখবো না, মুখস্থ করবো না, এই ডেফিনেশনটা বানিয়ে নেব। কিভাবে না এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমরা কি জানি, F সমান Q1 Q2, F সমান 1/4πε0 Q1 Q2/r², এই সূত্রটা জানি। এই সূত্রে যদি Q1 সমান 1 হয়, Q2 সমান 1 হয়, আর R সমান 1 হয়, তাহলে F সমান হবে 1/4πε। কি 1/4πε0 হয় কি না, এগুলো সব 1 হয়ে গেলে 1/4πε0। F এর মান কি 9 × 10⁹ ইউনিট যা আছে ইউনিটটা তোমরা জানো, এপসাইলন0 যে ইউনিট তার উল্টোটা হবে। ঠিক আছে, ইউনিটটা তোমরা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারো, আমি আর লিখছি না। তো এখান থেকে আমরা কি করব, এসআই পদ্ধতিতে এই যে আধানের স্থির তড়িৎ একক কুলম্ব, এর ডেফিনেশনটা কিন্তু বলে দেব। কিভাবে বলবো না, এখানে কি Q সমান 1 আর Q2 সমান 1, মানে দুটো একক আধানকে R সমান 1 একক দূরত্বে রেখে এবার কোথায় রাখবো না বায়ু মাধ্যমে। ঠিক আছে, ε0 মানে বায়ু মাধ্যমে, মানে দুটি একক আধানকে বায়ু মাধ্যমে একক দূরত্ব। এখানে একক আধান মানে কি, একক আধান মানে কিন্তু 1 কুলম্ব, কিন্তু আমরা 1 কুলম্ব কথাটা এখন বলবো না, আমরা বলবো যে দুটো একক আধানকে বায়ু মাধ্যমে একক দূরত্বে রেখে, একক দূরত্ব বা 1 মিটার দূরত্বে রাখলে যদি তারা পরস্পরের উপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তাহলে আমরা সেই আধান দুটির প্রত্যেককে বলবো 1 কুলম্ব। বুঝতে পারলে? আবার বলছি শোনো, এই যে এটা মেন সূত্র তোমরা জানো এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যম, এখানে আমরা কি করছি
দুটো আধান Q1 Q2 দুটোরই মান 1 বসাচ্ছি আর আর এর মান 1 বসাচ্ছি, তাহলে F সমান 1/4πε পেয়ে যাচ্ছি, যার মানটা কি না 9 × 10⁹ ইউনিট। ঠিক আছে, এফ এর ইউনিট সরি নিউটন হবে এখানে, এফ এর ইউনিট অবভিয়াসলি নিউটন, কারণ এখানে তো ইউনিটগুলো কেটে যাবে না, এফ এর ইউনিট হবে নিউটন। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 কুলম্বের ডেফিনেশন কি না দুটো সমপরিমাণ আধানকে বা একক আধানকে দুটো সমপরিমাণ একক আধানকে 1 মিটার দূরত্বে রাখলে তারা যদি পরস্পরের উপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে তাহলে সেই আধানকে আমরা কি বলবো 1 কুলম্ব। বুঝতে পারলে? 1 কুলম্বের ডেফিনেশন মুখস্থ করার কি এটা কোনো দরকার হলো? সিমিলারলি এটাও মুখস্থ করার দরকার হবে না। আমরা কি জানি F সমান Q1 Q2/r², হ্যাঁ কি না? এটা কি সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমের সূত্র এটা। এখানেও কি বলবো না দুটি সমপরিমাণ একক আধানকে, এখানে কিন্তু আরটা এখানে যেমন 1 মিটার ছিল আর এখানে মিটার হবে না, এখানে হবে সেন্টিমিটার। কেন না আমরা সিজিএস পদ্ধতিতে বলছি। তাহলে দুটি সমপরিমাণ একক আধানকে 1 সেমি দূরত্বে রাখলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল যদি কত হয়, এখানে 9 × 10⁹, এখানে সবগুলোর মান 1 বসিয়ে দিলে কি হবে F সমান 1। ঠিক আছে, এখানে যেমন ইউনিট নিউটন ছিল এখানে হবে ডাইন। তো দুটি একক আধানকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল যদি 1 ডাইন হয় তাহলে আমরা সেই আধানগুলোকে বলবো 1 ESU বা 1 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ঠিক আছে, তাহলে 1 কুলম্বের ডেফিনেশন আর 1 ESU ডেফিনেশন কি তোমরা বুঝতে পারলে? আশা করি পেরেছো, কোনো চাপ নেই। এরকমভাবে কিন্তু সূত্র থেকে তোমাদেরকে ডেফিনেশনগুলো ফর্ম করে নিতে হবে। এগুলো মনে রাখার কিন্তু এত দরকার নেই, মনে রাখলে সারা জীবনেও মনে থাকবে না, 1 মাস মনে থাকবে, 2 মাস মনে থাকবে, তারপরে কিন্তু আর মনে থাকবে না। বুঝতে পারলে? তাহলে আধানের স্থিরতড়িৎ একক জানলাম। এবারে আমরা এপসাইলন আর কে এইগুলো নিয়ে একটু ডিসকাস করব। এপসাইলন কি ছিল? এপসাইলন ছিল তড়িৎ ভেদ্যতা কোনো মাধ্যমের, আর কে কি ছিল? পরাবৈদ্যুতিক ধ্রুবক, হ্যাঁ কি না? পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা কি তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যমের হলে কি হয়? শূন্য মাধ্যম এমটি 0 কিছু নেই, তাহলে শূন্য মাধ্যম হলে এপসাইলন 0 হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা এই পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পর্কে একটু পড়ব। ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা জিনিসটা কি না রিপ্রেজেন্ট কি করা হয় কে দিয়ে। এর ডেফিনেশনটা কি হবে না কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ও শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতকে আমরা বলবো আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ও শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতকে আমরা বলবো আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। কিরকম রিপ্রেজেন্ট করব? কে সমান কে বা এপসাইলন আর আপেক্ষিক। ঠিক আছে, আপেক্ষিক শব্দটারই মধ্যে আছে, মানে কারো একটা সাপেক্ষে হবে। কার সাপেক্ষে হবে না শূন্য মাধ্যমের সাপেক্ষে হবে। শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা মানে এপসাইলন 0 বা এপসাইলন। ঠিক আছে, একেই আমরা বলবো পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। আরেকবার ডেফিনেশনটা বলছি যে
কোনো মাধ্যমিক তড়িৎভেদ্যতা ও শূন্য মাধ্যমিক তড়িৎভেদ্যতার অনুপাতকে আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। এপসাইলন আর অর কে ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন 0। বুঝতে পারলে? আর কে এর কোনো ইউনিট নেই। কেন ইউনিট নেই? না এটা যেহেতু দুটো রেশিও, তাহলে এর কি কোনো ইউনিট থাকবে না, এর কোনো ইউনিট থাকবে না। এপসাইলন আর বা কে এর কোনো ইউনিট নেই, ঠিক আছে। দুটো অনুপাত মানে দুটোরই যদি ইউনিট থাকে কাটাকাটি হয়ে যাবে, তো এটা একটা সংখ্যা মাত্র। বুঝতে পারলে? আর পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞাও তোমাদের মাঝে মধ্যে দিয়ে দেয়। আরেকটা জিনিস মনে রাখবে যে শূন্য মাধ্যম এই যে তড়িৎভেদ্যতা, এটা তোমরা নোট করে রাখো। শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা অন্য যে কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতার তুলনায় কম হয়, ঠিক আছে। শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা অন্য যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতার তুলনায় কম হয়, ঠিক আছে। মানে এপসাইলন 0টা যে কোনো এপসাইলনের তুলনায় কিন্তু কম হয়। আচ্ছা, আমরা কি জানি এফ সমান 1/4 এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এপসাইলন 0টা যদি কম হয় এফ এর মান বেশি হবে কি? তাহলে আমরা যদি এই Q1 Q2 দুটো চার্জকে শূন্য মাধ্যমে রাখি আর একটা যদি তেলের মধ্যে রাখি, তাহলে কোথায় বলটা বেশি কাজ করবে? যেখানে এপসাইলন এর 0-র মানটা কম, তাহলে শূন্য মাধ্যমে নিশ্চয়ই বলটা বেশি হবে। তাহলে মনে রাখবে যে কোনো দুটো চার্জকে কিন্তু শূন্য মাধ্যমে রাখলে যে বল ক্রিয়া করবে তার মধ্যে, সেটা কিন্তু অন্য যে কোনো মাধ্যমের তুলনায় বেশি হয়। কেন বেশি হয়? না শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা অন্য যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতার তুলনায় কি হয়? কম হয়। বুঝতে পারলে? সাধারণ জিনিস, এই ছোট ছোট জিনিস এগুলো নোট করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে। এগুলো কিন্তু মনে রাখবে, খাতায় ভালো করে নোট করে রাখবে। পরীক্ষার আগের দিন কিন্তু কোনোদিন তোমরা বই দেখে গোটাটা পড়ে যেতে পারবে না, সেই জন্য নিজের খাতা ইম্পর্টেন্ট, বারবার বলছি। সেই বড় হলে তোমাদেরকে বড় বড় এক্সামের জন্য নিজের সেলফ স্টাডির জন্য নোট বানাতে হবে, এখন থেকেই বানানোর অভ্যাসটা বানিয়ে নেওয়া বেটার। এরপরে আমরা পড়বো কি জিনিস? না উপরিপাদের নীতি। উপরিপাদের নীতি বা সুপারপজিশন প্রিন্সিপাল। আধানের উপরিপাদের নীতি। আধানের উপরিপাদের নীতিটা কি? না আমরা কুলম্বের সূত্রে কি পড়েছিলাম? না দুটো চার্জের মধ্যে আকর্ষণ বল, ঠিক আছে, বা বিকর্ষণ বল। এখানে যদি দুটো চার্জ না থেকে, ধরো এটা একটা Q1 চার্জ, এটা Q2 চার্জ, এটা একটা চার্জ Q3, এটা একটা চার্জ Q4। আমরা যদি Q1 এর উপর বাকি সব চার্জের টোটাল বল মাপতে যাই, মানে এই Q1 এর উপর বাকি চার্জগুলো টোটাল কত বল প্রয়োগ করছে, সেই বলটার মান বের করার জন্যই কিন্তু আমাদের উপরিপাদের নীতিটা দরকার হয়। উপরিপাদের নীতি কি বলেছে? না কোনো একটা চার্জ সমাবেশ, কোনো একটা আধান সমাবেশের মধ্যে কোনো একটা আধানের উপর ক্রিয়াশীল মোট বল, কোনো একটা চার্জ সমাবেশ, এটা ধরো চার্জ সমাবেশ, তার মধ্যে কোনো একটা আধান ধরো Q1 এর উপর ক্রিয়াশীল মোট বল কি হবে? না প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ক্রিয়াশীল মোট বলের ভেক্টর যোগফল। বুঝতে পেরেছো? মানে Q1 এর সঙ্গে Q4 এর কত বল প্রয়োগ করছে সেটা, প্লাস Q1 এর সঙ্গে Q2 কত বল প্রয়োগ করছে সেটা, প্লাস Q1 এর সঙ্গে Q3 কত বল প্রয়োগ করছে সেটা। এই তিনটে বলের ভেক্টর যোগফলই হবে Q1 এর উপর প্রযুক্ত মোট বলের সঙ্গে সমান, ঠিক আছে। এটাই বলেছে তরঙ্গের উপরিপাদের নীতি, আর কিছু না। বইয়ে দেখবে একটা লম্বা ক্যালকুলেশন করা আছে, ওই ক্যালকুলেশন জীবনে পড়ে না, তোমাদের পড়তে পারে কি না তরঙ্গের উপরিপাদের নীতি। নীতিটা বুঝে গেলেই হলো কি নীতি? না ধরো অনেকগুলো চার্জ আছে, অনেকগুলো চার্জের মধ্যে Q1 চার্জের উপর ক্রিয়াশীল মোট বল হবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা চার্জের সঙ্গে যেই বলটা ক্রিয়া করছে সেই বলের ভেক্টর যোগফল। বুঝতে পারলে? খুবই সহজ একটা জিনিস, এতে মাথা ঘামানোর কিছু নেই। এটাই হচ্ছে তরঙ্গের উপরিপাদের নীতি বা সুপারপজিশন প্রিন্সিপাল। পরে তোমরা দেখবে যে সুপারপজিশন প্রিন্সিপাল শুধুমাত্র চার্জ বা আধানের ক্ষেত্রে নয়, ওয়েভ বা তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। অত শত এখন মাথায় ঢোকানোর দরকার নেই, তবে চার্জের জন্য উপরিপাদের নীতিটা কি আশা করি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। এরপরে
আর আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে ধরো দুটো আধান আছে Q1 এবং Q2, ঠিক আছে। এই Q1 এবং Q2 মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এর সামনে আমি যদি একটা Q3 আধান আনি, তাহলে এই দুটো আধানের মধ্যে কিন্তু আকর্ষণ বল বা বিকর্ষণ বলের কোনো পরিবর্তন হবে না। এটা কিন্তু তোমরা স্টার দিয়ে লিখে রাখো, এটা একটা কনসেপ্ট, যে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল তৃতীয় কোনো আধান দ্বারা প্রভাবিত হয় না। দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল তৃতীয় কোনো আধানের দ্বারা প্রভাবিত হয় না, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তরঙ্গের উপরিপাতের নীতির ডেফিনেশনটা তোমাদেরকে আরেকবার লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। ডেফিনেশনটা লিখছে, ঠিক আছে। বহু সংখ্যক আধান সমাবেশের মধ্যে, মানে এটা ধরো আধান সমাবেশ আছে Q1, Q2, Q3, Q4 মধ্যে কোনো একটি আধানের ওপর কোনো একটি আধান মানে কি, এখানে ধরলাম Q1 আধানটা, উপর ক্রিয়াশীল মোট বল ওই আধানের ওপর বাকি সমস্ত আধানগুলি কর্তৃক পৃথক পৃথকভাবে প্রয়োগ করা ছবিটা মুছে দিচ্ছি, একটু পরে এঁকে দেবো আবার। প্রয়োগ করা মোট বলের ভেক্টর যোগফল। কি বললাম না, বহু সংখ্যক আধান সমাবেশের মধ্যে যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল মোট বল ওই আধান কর্তৃক বাকি সমস্ত আধানগুলি কর্তৃক পৃথক পৃথকভাবে প্রয়োগ করা মোট বলের ভেক্টর যোগফল। মানে এখানে অনেকগুলি আধান আছে, যেখানে Q1, Q2, Q3, Q4। এই Q1 এর উপর আমি যদি টোটাল বল বের করতে চাই, কি হবে না, এর মধ্যে যেই বল হচ্ছে সেটা, এই দুটোর মধ্যে যেই বল কাজ করছে সেটা, আর এই দুটোর মধ্যে যেই বল প্রয়োগ করছে সেটা, সেগুলির ভেক্টর যোগফল হবে। বুঝতে পারলে? মানে এই টোটাল বল হবে এই তিনটার ভেক্টর যোগফল। ভেক্টর যোগ ক্লাস 11-এ শিখেছো। আচ্ছা, একটা কথা বললাম আমি, যে ভেক্টর যোগ মানে এই দুটোর মধ্যে যে বল ক্রিয়া করছে সেই বলটার যে ভেক্টর ফর্ম, মানে সেই বলটা তো একটা ভেক্টর ফর্ম আছে, সেই ভেক্টর ফর্মের যোগ। কিন্তু আমি তোমাদেরকে প্রথমে যখন কুলম্বের সূত্র লেখাই তখন কি করেছিলাম না, F সমান 1/4πε0 Q1 Q2/r² করে দিয়েছিলাম। এটা কোনো ভেক্টর ফর্মে ছিল? ভেক্টর ফর্মে ছিল না। তাহলে এইখানে আমি যদি উপরিপাতের নীতি দিয়ে কোনো অঙ্ক করতে চাই, আমাকে যদি একটা 4টে আধান দেওয়া থাকে, দিয়ে বলে যে এই আধানের উপর টোটাল বল কত প্রয়োগ হচ্ছে, তুমি তো জানো যে উপরিপাতের নীতি কি না, বাকি তিনটা ইন্ডিভিজুয়ালি কত বল প্রয়োগ করছে সেই তিনটে যোগ করে দেবো। কিন্তু তুমি তো কুলম্বের এই সূত্রটা পড়ে এসছো, কি তখন তুমি পারবে না। কেন? তার জন্য আমাদের কি জানা দরকার না, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তাহলে আমরা এবারে কি পড়বো, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। ঠিক আছে, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তাহলে এবার আমরা দেখব কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আর এই কুলম্বের সূত্রের ভেক্টর রূপ থেকে আমরা কি প্রমাণ করব না, দুটো যদি চার্জ থাকে Q1 আর Q2, এই দুটো চার্জ যদি পাশাপাশি থাকে, তাহলে Q1টা Q2 এর উপর যে পরিমাণ বল প্রয়োগ করবে, Q2টাও কিন্তু Q1 এর উপর ঠিক সেই পরিমাণ সমমানের কিন্তু অপোজিট ডাইরেকশনে বল প্রয়োগ করবে।
এই জিনিসটা কিন্তু আমরা প্রমাণ করব বা দেখতে পাবো কোথা থেকে, না কুলম্বের সূত্রের ভেক্টর রূপ থেকে। ঠিক আছে, কি দেখতে পাবো না Q1টা Q2-র ওপর যে পরিমাণ বল প্রয়োগ করবে, Q2টাও কিন্তু Q1-এর ওপর সেই মানের বল প্রয়োগ করবে, শুধু তার অভিমুখটা অপোজিট হবে বা বিপরীতমুখী হবে। বুঝতে পারলে? তাহলে কুলম্বের সূত্রের ভেক্টর রূপের জন্য আমরা একটা ত্রিমাত্রিক বা 3D কার্টেসিয়ান কোঅর্ডিনেট এঁকে নিতে যাচ্ছি, যার XYZ তিনটে কোঅর্ডিনেট। এটা মূল বিন্দু, সরি XYZ তিনটে অ্যাক্সিস, এটা মূল বিন্দু ও এখানে একটা চার্জ আছে Q1 যার মূল বিন্দু থেকে অবস্থান R1, আর একটা চার্জ ধরলাম Q2 যার মূল বিন্দু থেকে অবস্থান R2। এবার আমি যদি দেখতে চাই যে Q2-র ওপর Q1-এর দ্বারা প্রযুক্ত বল কত হচ্ছে, Q2-র ওপর Q1 চার্জ দ্বারা প্রযুক্ত বল কত হচ্ছে, তাহলে আমাকে আগে মাপতে হবে, আমাকে আগে দেখতে হবে যে এই দুটো ভেক্টরের ডাইরেকশানও আমি দিয়ে দিলাম R1 R2। আমাকে দেখতে হবে যে অবস্থানটা কোথায়, Q1-এর সাপেক্ষে Q2-র অবস্থানটা কোথায়। তাহলে Q2 চার্জের অবস্থান Q1-এর সাপেক্ষে আমরা সেটা ডিনোট করছি R21 ভেক্টর দ্বারা। বুঝতে পারলে? R21 ভেক্টর দ্বারা। তাহলে আমরা কি করলাম, একটা 3D কার্টেসিয়ান কোঅর্ডিনেট এঁকে নিলাম। কার্টেসিয়ান কোঅর্ডিনেট এটা তোমরা ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টারে যে ছিল একমাত্রিক গতি, সেটাতে জেনে এসো, আলাদা করে এক্সপ্লেন করার কিছু নেই। তো একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট ড্র করলাম যেখানে মূলবিন্দু ও দুটো চার্জ নিলাম Q1 আর Q2 যাদের অবস্থান মূলবিন্দুর সাপেক্ষে R1 এবং R2। Q2 চার্জের অবস্থান Q1-এর সাপেক্ষে আমরা কি দ্বারা ডিনোট করলাম, R21। আচ্ছা, ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে R1 প্লাস R21 সমান R2, ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী। কি? তাহলে R21 সমান আমরা কি লিখতে পারি, R2 মাইনাস R1, এটা লিখতে পারি আমরা। এবার আমরা এরা কি বার করব না, ফোর্স বলটা বার করব কার ওপর, Q2-র ওপর, কার জন্য, Q1 চার্জের জন্য। বুঝতে পারলে? কি বার করব না Q2 চার্জের ওপর বল, কার জন্যে, Q1 চার্জের জন্যে। এখানে আমরা ধরে নিচ্ছি SI পদ্ধতি বায়ু মাধ্যম, তাহলে কি হবে 1/4πε0 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই R21 স্কোয়ার। আর ডাইরেকশানটা কি হবে, ডাইরেকশানটা হবে Q1 থেকে Q2 এর দিকে, মানে R21 ক্যাপ। R21 ক্যাপটা কি, R21 ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর। R21 ক্যাপের মান ইউনিট ভেক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করে জানো তো, R21 ক্যাপ সমান R21 ভেক্টর ডিভাইডেড বাই মড অফ R21। ঠিক আছে, তাহলে এটাই হলো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এখানে আমরা কনসিডার করেছি Q2 চার্জের ওপর কত বল প্রয়োগ করা হচ্ছে, কার জন্য, না Q1-এর জন্য। বুঝতে পারলে? এটাকে আবার তুমি R21-এর জায়গায় এইটাও বসিয়ে দিতে পারো, এই যে R21 ক্যাপের জায়গায় R21 ভেক্টরটা লিখে দিতে পারো, আর এইখানে R21-এর এই মডিউলাসটা যাবে মানে R21-এর কিউব হয়ে যাবে। বুঝতে পারলে? এইটার এইরকমও ফর্ম হতে পারে 1/4πε0 Q1 Q2 R21 ডিভাইডেড বাই R21-এর কিউব, এই ফর্ম হতে পারে। একই জিনিস আবার R21-এর এইখানে R21-এর জায়গায়ও এইটা বসে দিতে পারো 1/4πε0 Q1 Q2 R21-এর মান কত আছে, R2 মাইনাস R1 ডিভাইডেড বাই মডিউলাস অফ R2 মাইনাস R1 এর হোল কিউব, এটা অবশ্যই দিতে পারো। এইটা মনে রাখবে, দিলে আর এগুলো বার করা এমন কি জিনিস, তোমাদের যখন যেটা প্রয়োজন হবে এইগুলো এইটা থেকে বের করে নিলেই হচ্ছে। জিনিসটাই জানলে হচ্ছে যে ইউনিট ভেক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এটাও তো তোমাদের ভেক্টর চ্যাপ্টারে ছিল। আর ইউনিট ভেক্টরটা কোন দিকে, না Q1 থেকে Q2-র দিকে। বুঝতে পারলে? এবার আমি এগুলো মুছে দিচ্ছি, মেন ফর্মটাই রাখলাম। এটা হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আবার এইখানে আমি যদি
Q1 চার্জের ওপর বলটা দেখছি, Q2 চার্জের ওপর বলটা দেখছি Q1 চার্জের জন্য। আমরা যদি উল্টোটা ধরি, মানে Q1 চার্জের ওপর বলটা দেখি কার জন্যে, না Q2 চার্জের জন্য, তাহলে কি হবে? তাহলে একটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে অবস্থানটা। কি অবস্থান চেঞ্জ হবে? না তখন আমাদের এই অবস্থানটা দেখতে হবে যে Q1 চার্জটা Q2 সাপেক্ষে কোন অবস্থানে আছে, ঠিক আছে? তাকে আমরা যে ইউনিট ভেক্টর দ্বারা, যে ভেক্টর দ্বারা প্রকাশ করবো সেটা হবে R12 মানে Q1 এর অবস্থান কার সাপেক্ষে? Q2 সাপেক্ষে। আবার আমরা ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র অনুযায়ী লিখতে পারি যে R2 প্লাস R12 ইকুয়াল টু R1। সো এখানে হয়ে যাবে R12 ইকুয়াল টু R1 মাইনাস R2। তো সিমিলারলি এখানে এটাকে আমরা কি দ্বারা ডিনোট করব? না কার ওপর বল? Q1 এর ওপর বল কার জন্যে? Q2 এর জন্যে। সমান হবে, আমরা নিচ্ছি SI পদ্ধতি, শূন্য মাধ্যম, তাহলে 4πε0 Q1 Q2 অ্যাজ ইউজুয়াল ডিভাইডেড বাই R21 না হয়ে যাবে R12 স্কোয়ার, আর এখানে ইউনিট ভেক্টরটা হবে R12 ক্যাপ। বুঝতে পারলে? R12 ক্যাপ। তাহলে এটা কিসের মান? না Q2 চার্জের ওপর Q1 চার্জের জন্য কত বল প্রয়োগ হচ্ছে সেটার মান। আর এইটা কিসের মান? না Q1 চার্জের ওপর Q2 চার্জের জন্য কত বল প্রয়োগ হচ্ছে সেইটার মান। এবার একটা জিনিস দেখো যে R21 ভেক্টর সমান এটা ঠিক আছে, কিন্তু মডিউলাস অফ R21 আর মডিউলাস অফ R12 কিন্তু সেম। বুঝতে পারলে? মডিউলাস অফ R12 ইকুয়াল টু মডিউলাস অফ R21, ঠিক আছে? মানে R12 সমান R21। আবার এই যে এই দুটো ইউনিট ভেক্টর দেখতে পাচ্ছ, এই ইউনিট ভেক্টরের দিক কিন্তু পরস্পর বিপরীত দিকে, কেননা এইটার সময় দিক ছিল আর Q1 থেকে Q2 এর দিকে, আর এইটার সময়ের দিক আছে Q2 থেকে Q1 এর দিকে, ঠিক আছে? তাহলে এটা বলতে পারি R12 ইকুয়াল টু মাইনাস অফ R21 বা R21 ইকুয়াল টু মাইনাস অফ R12। তাহলে এই দুটো জিনিস থেকে আমরা এটা বলতে পারি যে F21 ইকুয়াল টু মাইনাস F12। কেন? না যেহেতু এইটার মান আর এইটার মান সমান, আর এটার মানে একটা মাইনাস আসবে, কেননা ইউনিট ভেক্টরটা যেহেতু ডাইরেকশনটা ডিফারেন্ট সেই জন্য একটা মাইনাস আসবে। তো আমরা বলতে পারি F21 সমান F12। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে দুটো চার্জ, এই দুটো চার্জের মধ্যে এইটার জন্য এটার উপর যা বল হবে, এইটার জন্যও এটার উপর সেই সেম পরিমাণ বল হবে, শুধু তাদের ডাইরেকশনটা হবে ডিফারেন্ট। বুঝতে পারলে? মানে দুটো চার্জের মধ্যে কোনো একটা চার্জের ওপর অপর কোনো একটা চার্জের জন্য যে পরিমাণ বল প্রযুক্ত হয়, দ্বিতীয় চার্জটির ওপরও কিন্তু প্রথম চার্জটির জন্য ঠিক সমপরিমাণ বল প্রযুক্ত হয়, শুধুমাত্র সেই দুটি বলের অভিমুখ বিপরীতমুখী হয়। বুঝতে পারলে? বলের মান বা ম্যাগনিটিউডটা সমান থাকে আর অভিমুখটা ডিফারেন্ট হয়। এই যে F21 সমান F12, এখানে আমরা যদি ম্যাগনিটিউড নিয়ে নিই, ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত হয়? R21 বা R12 ম্যাগনিটিউড 1 হয়ে যাবে। তাহলে দেখতে পাবো যে ভ্যালুটা সমান আছে কিন্তু ডাইরেকশনটা বিপরীতমুখী, মানে অপোজিট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এতটা যা শিখালাম আশা করি তোমরা ভালো করে বাড়িতে দেখবে। তো নেক্সট ভিডিও থেকে আমরা কি করব? নেক্সট ভিডিও থেকে আমরা তড়িৎ ক্ষেত্র পড়বো, আর তারপরে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো দেখব, আর বিভিন্ন চার্জ ডিস্ট্রিবিউশনের কিছুটাও বাকি থেকে গেল। আজকের ভিডিওটা যেহেতু বড় হয়ে গেছে আমি করাইনি, যেমন ধরো একটা লেন্থ আছে, লেন্থে চার্জ ডিস্ট্রিবিউট আছে, একটা এরিয়া আছে, এরিয়াতে চার্জ ডিস্ট্রিবিউট আছে, একটা ভলিউম আছে, ভলিউমে চার্জ ডিস্ট্রিবিউট আছে। তো এই জিনিসগুলো আমি আজকে করালাম না, ভিডিও বড় হয়ে গেল বলে নেক্সট ক্লাসে এগুলো করাবো। তো